সুন্দর সময়, শুভ সময়, শুভ সন্ধে তো বটেই। আজকে আমাদের সাথে দুজন সুন্দর অতিথি আছে, সুন্দর আড্ডা হবে। আর এরই মধ্যে তোমরা জানো নেক্সাস টিভির জন্মদিন চলে গেছে, সে 5 বছরে পা দিয়েছে। শুভ জন্মদিন নেক্সাস টিভিকে, তোমরাও শুভ জন্মদিন জানিও। আর আজকের একটা দারুণ বিষয়, দারুণ কেন বলছি, নামটা বললেই তোমরা বুঝতে পারবে শিরোনামের, সবার কথা, একদম আমার কথা, তোমার কথা, আমাদের কথা, সবার কথা। তাহলে আর দেরি না করে আমি বিষয়টাই বরং বলে নিই, তারপরে অতিথির পরিচয় এবং আড্ডাতে চলে যাচ্ছি। কত ছিল বলিবার হায়, হলো না বলা, কবি লিখেছেন। আর আমাদের আজকের বিষয় চাপা পড়ে থাকা গল্পগুলো সবারই কিন্তু আছে। আজকে আমরা এই দুজনের সাথে সেই গল্পটা ভাগাভাগি করব, সাথে থাকবে আমাদের বন্ধুরা ওপাশে। আমার ডান দিক থেকে আশফিয়া আহসান, স্বত্বাধিকারী, রাঙা। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হাসিটাও ভীষণ রাঙা। আচ্ছা, রাঙাটা কি? রাঙাটা হচ্ছে আমার একটা বিজনেস, অনলাইন বিজনেস আছে, যে পেজের নাম হচ্ছে রাঙা। বাহ, রাঙা কি কি দিয়ে রাঙিয়ে দেয় সবাইকে? জুয়েলারি, হাতের বানানো জুয়েলারি, বিভিন্ন রকমের জুয়েলারি। এটা তো লাগবেই ক্যাটাগরি, হ্যাঁ, মেয়েদের। কথা বলবো অনেক, নিশ্চয়ই ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আর এদিকে আছেন নাসনীন আকবর হক, শিক্ষক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে? ভালো ভালো তো বটে, হ্যাঁ। আর আমার তো দুজনকে দেখেই ভালো লাগছে। আচ্ছা, একটা কথা আমি বলিনি, দুজন কি বন্ধু, পাশাপাশি থাকা হয়? পাশাপাশি না, তবে হ্যাঁ আমরা খুব ভালো খুব বন্ধু। ভালো বন্ধু। তাহলে মনের মিলে এরকম, মানে শাড়ির মিল হয়ে একদম। গেছে না? খুব ভালো লাগছে। তাহলে আমি এদিক থেকে আসি, শিক্ষক বন্ধুর কাছ থেকে আসি, কারণ আমাদের তো জন্ম শুরু হয় দোলনায় শিক্ষা থেকে, আর কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করি। এই যে আমাদের আজকের বিষয় চাপা পড়ে থাকা গল্পগুলো, এই শিরোনামটা কেমন, এবং এই শিরোনামের জুৎসই জবাবটা মানে শিক্ষক হিসেবে কেমন দেবেন? চাপা পড়ে থাকা, এই যে শব্দটা, এটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো কিছু না বলতে পারি। তা আমি খুব নিজেকে খুব লাকি মনে করি, কারণ এই জিনিসটা আমার খুব কম হয়েছে। আমার কখনো চাপা থাকতে হয়নি। কোনো না কোনোভাবে আমার ইচ্ছাগুলা, আমার যে প্রতিশ্রুতি, আমার বাবা মা যে আমাকে সুযোগ দিয়েছে পড়ালেখার থ্রু দিয়ে, আমার কখনো না সেরকম কিছু নাই যেটা চাপা পড়েছিল ছোটকালের। বাহ, খুব খোলামেলা পরিবেশে বড় হয়েছি। তবে হ্যাঁ, চাপা পড়ে থাকা কিছু কিছু জিনিস এখন আছে। এখন আছে না? এখন আসলে আছে। ছোটবেলা তো আসলে ওরকম থাকেও না। ছোটবেলা জানালাটা আমাদের চিরকাল খোলা থাকে। হ্যাঁ, একটা সময় এসে ওটা একটুখানি না, এটা এখন বলতে আমি বলছি যে গত একটু কিছু 3 আগে। থেকে 4 বছর, বাহ, শুনি তো 4 গল্পটা থেকে 5 একটুখানি। বছরে বেশ কিছু জিনিস আমি বুঝতে পারছি যে এত সোজা না জীবনটা। এত বছর কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারিনি, কারণ আমার ওয়ে অফ লাইফ, অথবা আমি যেভাবে চলেছি, বা আমি যেভাবে শিক্ষা পেয়েছি, বা আমি যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছি, কখনো আমি ওটা ফেস করতে হয়নি। তবে আমি রিটায়ারমেন্ট নিয়ে, যেহেতু আমি প্রবাসী, আমি রিটায়ারমেন্ট নিয়ে বাংলাদেশে চলে এসেছি। এবং আমি একটা শিক্ষা, আমরা বিদেশে যেভাবে পড়ালেখা করি সেভাবে আমি চেষ্টা করতেছি যে এখানে আমি বাংলাদেশে এই জিনিসটা শুরু করব, কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। বেশ কঠিন একটা ব্যাপার, কারণ বাংলাদেশের আমার একটা এক্সপিরিয়েন্স বলি, এটা কষ্ট, আমার কাছে কষ্টই লাগে যে বাংলাদেশে সবাই সব কিছু জানে, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই আর্কিটেক্ট। প্রবলেমটা এখানেই যে কারো কিছু শেখার নাই। আসলে শেখার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আর হ্যাঁ, ওভাবে কাজ করে না। হ্যাঁ, শিখতে হয়। যেমন আমি এখনো ছোট বাচ্চাদের কাছ থেকে শিখি, একদম নিউবর্ন যেটাকে বলে, শিশুকাল বাচ্চা, তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমাদের বাংলাদেশে বাঙালি মনোভাব সেটা নাই। মনে করে আমি বড় হয়ে গেছি, আমি সব জানি, আমার বাচ্চা আমার থেকে কেমন করে জানে। অবশ্যই জানে, কারণ আমার তো মনে পড়ে না, আমি সেলফোন যখন ছোট ছিলাম তখন দেখেছি। হ্যাঁ, স্টার ট্রেক মুভিতে দেখতাম যে ফ্লিপ করে ওপেন করে স্কাটি বিম মি আপ,
তো তখন মনে করতাম এটা আবার কি, কিন্তু এখন কিন্তু এটা বাস্তবে দেখা যাচ্ছে যে সেলফোনটা তা আমার এসছে। বাচ্চারা অবশ্যই আমার থেকে বেশি জানে, তা না হলে তারা কি করে এটা তৈরি করলো একদম। এই জিনিসটা। এবং আমি চলে যাব, সবাই চলে যাবে, আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম আরও যে কত কিছু আনবে চিন্তাই করা যায় না। চিন্তাই করা But যায় না, হ্যাঁ, সেগুলো না শেখার জেনে কোনো আমাদেরকে শেষ নাই। চলে যেতে হবে। হ্যাঁ, গোপীগাইন বাঘাবাইন একটা মুভি দেখেছিলাম যখন ছোট ছিলাম, ওখানে একটা কথা ছিল, এটা কটাক্ষ করে বলা হয়েছিল, সেটা ছিল যে শিখার কোনো শেষ নাই, শিখার চেষ্টা বৃথা বৃথাতে। তাই। কথাটা যে কত অসত্য, এটা আসলে জিনিসটা রিভার্স পুরো ছবিটাতেই তো মজার ছলে অনেক কিছু বলার চেষ্টা হ্যাঁ, কিন্তু করেছে। ওখানে কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস আছে, একদম, অনেক, এবং এখনো। মানুষ কিন্তু সেই শেখার জিনিসটা তুলে ধরেনি, উল্টাটা করেছে উল্টাটা করেছে, বেশিরভাগ উল্টাটা মানুষ। করে। তবে বাংলাদেশে এখনো আমাদের যে নিউ জেনারেশন, ওদের চিন্তাধারাটা অন্যরকম, ওদের অ্যাপ্লিকেশনটা অন্যরকম, উইচ ইজ গ্রেট। কিন্তু আমাদের পুরানো দিনের কিছু মানুষ আছে যারা এই জিনিসটা, নতুন জিনিসটাকে নিতে পারে না। কথাটা আমরা যেটা করি বাইরে সেটা হচ্ছে গ্র্যাব ইট, নতুন কিছু দেখলে টেক ইট ইন, ট্রাই টু সি দ্য যেটা গুড আমাকে স্টাফ জানতে ইন হবে। ইট। ভিতরে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের নিচে কিন্তু একটা সুন্দর শিক্ষণীয় জিনিস আছে, পজিটিভ জিনিস আছে, যেটা আমি মনে করি, আমি বলি দের ইজ আ স্টোরি বিহাইন্ড এভরি স্টোরি। প্রত্যেকটা গল্পের পিছে একটা গল্প গল্প আছে। থাকবেই। হ্যাঁ, বাহ, সুন্দর। শিক্ষক মানুষ তো অনেক কিছু বলে দিল। আমিও কিন্তু শিখি, এই যে বাচ্চাদের ব্যাপারটা বললেন না, আমি তো প্রাইমারি শিক্ষকতা করেছি। প্রাইমারি ট্রেনিংয়ে আমাদেরকে শেখানো হতো যে বাচ্চারা 6 মাস বয়সে হাত কেবল ধরতে শেখে। এখন দেখেন যে আমরা ইউটিউবে দেখি না, হওয়া বাচ্চাটাও কিন্তু ডাক্তার হিস্ট্রি তো ধরে ফেলে। তার মানে চাইল্ড সাইকোলজিও বদলে গেছে। তো তাহলে আমরা যদি প্রতিনিয়ত না শিখি কি করে হবে? অনেক ধন্যবাদ আমাদেরকে আবার প্রতিনিয়ত শেখার দিকে ধাবিত করার জন্য। এবার রাঙা, আপনাকে না রাঙা নামে ডাকতে কেন জানি মনে হচ্ছে যে সমস্যা নাই, সবাই আমাকে বলি রাঙা না। নামেই হ্যাঁ, ডাকে। দারুণ তো। চাপা পড়ে থাকা গল্পগুলো রাঙার কাছে কতগুলি আছে, কতগুলি বলা আছে না কতগুলি না বলা আছে? ধন্যবাদ। চাপা পড়ে থাকা গল্প, এইটা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে অনেক কিছু অনুভূতি, সেটা মিষ্টি হতে পারে, কষ্টের হতে পারে, অভিমান, তারপরে হচ্ছে অনেক বুকের ভিতরে জমে থাকা কষ্ট, যেগুলো সময়ের ধুলোয় জমা পড়ে গেছে, নিচে চাপা পড়ে গেছে। সো সেগুলোকে আসলে এই সময়ের ইয়েতে আসলে এত যান্ত্রিক জীবনে আমরা এত সময় সম্মুখীন হই ঘটনার, যে একটা সারতে না সারতে আর একটা, সেটা হতে পারে ভালো মন্দ সব কিছু মিলিয়ে, তো আস্তে আস্তে সব কিছু চাপা পড়ে যায়। তো এরকম যে স্মৃতিগুলো আমাকে এখনও নাড়া দেয়, যেগুলো চাপা পড়ে আছে, তার মধ্যে প্রথমেই অনেক কষ্টের কথা বলবো না, একটা খুব মিষ্টি অভিমানের কথা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ছোটবেলায় আমি কিন্তু খুব প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে, নীলফামারীর মেয়ে আমি। নীলফামারী আমার বাবা বাড়ি, উত্তরবঙ্গে। হ্যাঁ, তো সেখানে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি গিয়েছিলাম পিকনিকে। আমরা 9-এর সব স্টুডেন্টরা পিকনিকে গিয়েছিলাম। তো একটু গ্রাম ছিল, পিকনিক তো সচরাচর গ্রাম অঞ্চল ওদিকটাই হয়। তো গ্রাম ছিল, জায়গাটার নাম ছিল নীলসাগর। খুব সুন্দর একটা জায়গা। তো সেখানে পিকনিকে যেয়ে আমরা একটু বান্ধবীরা, কয়েক বান্ধবী মিলে একটু দূরে একটা গম ক্ষেত, খুব সুন্দর সবুজ ছিল, ওখানে বসে আমরা ছবি তুলছিলাম। এবং সেদিন আমরা সবাই প্রথম শাড়ি পরেছি। তো বসে ছবি তুলছি, আমি, আমার আরও 2 বান্ধবী, ওদের নাম বলি, একটা সীমা, টুম্পা। এরই মধ্যে আমরা একজন নিয়ে গিয়েছিলাম ক্যামেরাম্যান, যে তখন হচ্ছে রিল দিয়ে ছবি তোলা হতো। তো সব কাউন্ট করে আমি কয়টা নিব, ও কয়টা নিব, এরকম হিসেব করে আমরা একটা চাঁদা তুলি, 36টা। তো আমরা সেরকম চাঁদা তুলে এরকম একজন ক্যামেরাম্যানকে নিয়ে গিয়েছি। তো আমরা ছবিটা যখন তুলছিলাম, ওটা আমাদের শেষ ছিল, স্ন্যাপ ছিল, তো ক্লিক করে ফেলছে। কিন্তু ওই ছবিটা তোলার সময় আমার আর একটা বান্ধবী, ওর নাম ইভা দৌড়ে দৌড়ে আসছিল, ও আমাদের সঙ্গে ছবিটা তুলবে, বিশেষ করে আমার সঙ্গে আর কি। তো সেই সময় আমাদের ছবিটা তোলা হয়ে গেছে। এখন ও ভীষণ অভিমান করেছে সেই বিষয়টা, এবং ওটা লাস্ট সিন ছিল, মানে ওই লাস্ট স্ন্যাপ, যেটা আর তো কিছু করার নাই। তো তখন আমরা ক্লাস 9-এ পড়ি, সবে মাত্র, সবাই ছোট।
ও সরি, ভীষণভাবে কান্না করলো, ভীষণভাবে কান্না করলো এবং আমাকে বলল যে তুই সীমাকে টুম্পাকে অনেক বেশি ভালোবাসিস, আমাকে বাসিস না। তো সেদিন আমিও ছোট, আমিও ওকে বোঝাতে পারিনি যে না আসলে তোর ধারণাটা ভুল, ওখানে তো এটা শেষ ইয়ে ছিল। আর আসলে পিকনিকে গেলে হয় কি সবাই তো আনন্দে এই চলো দিকে যাই চলো দিকে যাই এরকম একটা ব্যাপার হয়ে যায়, কারো কথা তেমন একটা মাথায় থাকে না। তো ভীষণ অভিমান করেছিল। তো তারপর আমি ওকে বোঝাতে পারিনি যে না ওর ধারণাটা ভুল, আমি সীমা টুম্পাকে যেমন ভালোবাসি ওকেও ভালোবাসি। তো আমার এই ফেসবুকের ইয়েতে মানে সোশ্যাল মিডিয়ায়ও আমি অনেক পরে এসেছি আর কি। তো তখনও ওকে আমি খুঁজে পাইনি, অনেক বছর 30 বছর 35 বছর পেরিয়ে গেছে, তারপরে ওকে আমি পেয়েছি। তো আমি আজকে সবার সামনে বলতে চাই ইভাকে, ইভা আমি টুম্পা সীমার মতোই তোকে ভালোবাসি। এটা আমাকে এখনো দোলা দেয়। ইভা ওই গানটা শুনে নিয়েন যে সেদিন বুঝিতে ওগো পারিনি কত যে তোমায় ভালোবেসে। আজকে সবার সামনে নেক্সাস টিভিতে লেডিস ক্লাবে বললাম যে আমি ইভাকে সীমা টুম্পার মতোই ভালোবাসি। সীমা ইভা সেই দিনের জন্য আমি সরি। আরে দারুণ গল্প না? দারুণ। আসলেই তো এই যে এই আজকের এই শিরোনাম, ও বাবা চোখে পানি চলে এসেছে, তার মানে একটু মনও খারাপ হয়েছে না? ভালোবাসার জল এর চাইতে বেশি দামি বোধহয় আর কিছু হয় না। মানে ইভা আপনি অবশ্যই দেখছেন, অথবা যখন আমাদের অনুষ্ঠান হয়ে যাবে লিঙ্ক শেয়ার হবে তখন যখনই দেখবেন তখনই এই চোখের জলের লেখায় যে ভালোবাসা সেটি আপনি আরেকবার নতুন করে ভেতরে গ্রহণ করবেন। অসাধারণ অসাধারণ। আচ্ছা, দুজনের অনেক মিল, শাড়িতে মিল, তারপরে মনেরও মিল, আমাদের সবারই একটু একটু চোখে পানি চলে এসেছে। আমার অবশ্য ওর কান্না দেখলে আমারও কান্না আসছে। কিছু বলার দুজনের নাই। গান শোনায় কেমন মিল আছে? প্রচন্ড প্রচন্ড মিল আছে, প্রচন্ড পরিমাণে আমাদের গানের মিল। গানের মিলটা এমন যে এরকমও হয়েছে যে ও একটা গান গাচ্ছে, আমি ওইটা হয়তো চিন্তা করছিলাম কোনো একটা অনুষ্ঠানে কিংবা কোনো একটা অ্যাটমসফিয়ারে, হয়তো আমরা মেলাতে আমি একটা চিন্তা করছি, ও মা দেখি ওইটা শুরু করে ফেললাম। মানে মনের এমনই মিল, অদ্ভুত একটা যেমন জিনিস আছে আজকে এটা। শাড়িটা, আজকে শাড়িটার কথা বলি। আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আমার একটা উদ্যোক্তা 101 ক্লাস ছিল, সেটা শেষ করে বাসায় আসছি। ও ভীষণ, কালকে বগুড়া থেকে রাতে আসছি, ও ভীষণ টায়ার্ড, আমিও টায়ার্ড। আমরা কিছুই ঠিক করতে পারিনি যে কি পরবো। তো এটুকু মাথায় আমার সবসময় খেয়াল করে, আমি এই ইয়েটাকে খুব চিন্তা করি, ঋতুটাকে, যে শ্রাবণ মাস চলছে, নীল কিছু পড়তে হবে। তো ওকে ফোন দিলাম, ও তো বিধ্বস্ত অবস্থায়, যে ও একদম ঘুমায়নি, ওর এমন অবস্থা। তো আমি বললাম যে শোন এখন কি পরবি, বলতে আজকে তো নীল পরবো। তাহলে হ্যাঁ, তো এরকম শাড়ি বের করতে ও যেটা বের করলো আমিও সেটাই বের করলাম। আশ্চর্য, অথচ আমি জানি না আমার এই শাড়ি ওর আছে, বা ও জানে না আমার এই শাড়ি আছে। সো বললাম ওকে ডান। ও শুধু আমাকে বললো যে বন্ধু নীল পড়তে হবে। আমি 2-3টা নীল বার করলাম, যে দেখ তুই এটা হয় কিনা, এটা হয় কিনা। তারপর দেখি এটা বার করলাম, ও বলে এই একদম এটা কি হলো? আমি ঠিক আছে তাহলে দুটো এটাই পরি চল। কি অসাধারণ না? আসলে ওই যে বলে না যে যখন মানে সম্পর্কগুলো আত্মার হয়, ভিতরে ভিতরে জানাজানি হয়। তো রবীন্দ্রনাথ তোর বিথাই এ কথা বলেনি? তাই রাঙার বন্ধু ছোট নাম নেই? আছে নিন্নি। বাহ, মানে নামগুলোর মতোই মানুষগুলি অসাধারণ লাগছে। বগুড়া থেকে এসছেন? হ্যাঁ, বগুড়াতে একটা কাজে গেছিলাম আমি। ওই বললাম না যে আমি বাংলাদেশে কিছু করতে চাচ্ছি, শিক্ষাটা একটা আছে। আর আমি ক্যান্ডেল তৈরি করি, সাবান তৈরি করি, উইচ ইজ গুড ফর ইউর স্কিন। ওই স্পেশালি ওইভাবে সেট আপ করে করছি। আর আমার যে আসল যেটা আমি ধরেছি সেটা হচ্ছে আমার দেবরের সঙ্গে মশলা, এবং এই জিনিসটা অর্গ্যানিক, ভেজাল মুক্ত। বাংলাদেশে ভেজাল মুক্ত কিন্তু অল্প কিছু জিনিস আছে। একদম একদম, এটা খুবই আমি মশলাটা ধরছি, যেমন আমার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ঘি, সরিষার তেল, এবং এই সরিষার তেল দিয়ে আচার, এবং বিভিন্ন রকমের আচার ও জানে। পুরো বাঙালিয়ানা। এবং তারপর থেকে আমি ওর মশলা, ওর আচার, এগুলোই আমি আর কোথাও থেকে নেই না। আমার বন্ধু বান্ধবরা তাই করে, ওরা সবাই আমার কাছ থেকে একটা ফেয়ার হলে দেখা গেল যে সব বন্ধু বান্ধবরা এসে টপ 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 করে তুলে নিয়ে গেলাম, টাকা পয়সা দিচ্ছি না কিন্তু, সেটা পরে হিসাব হবে। তবে হ্যাঁ, আচারের বেলায় আমার নিজের তৈরি করা, এটা অবশ্য আমি আমার মাকে
অথবা আচ্ছা, মার আমার গল্প, নানিকে। মার গল্প তো অনেক বড় না না, হবে। আচার একটা বিরতি থেকে এসে হ্যাঁ, মার গল্প অবশ্যই শুনবো, হ্যাঁ। অবশ্যই। আমরা একটু বিরতিতে যাব। দারুণ জমে উঠেছে আড্ডা। তোমরা আছো, আমরা আছি, আমরা সকলে মিলে আমাদের সেই জীবনের না বলা গল্পকে কেউ রোমন্থন করব, আর কেউ এখানে বলবো। আর নেক্সাস টিভিকে মানে প্রতি বিরতিতে যাওয়ার আগে শুভ জন্মদিন বলবো। ছোট্ট শিশু 5 পেরিয়ে 6-এ পা দিয়েছে। ফিরছি একটু পরে, সেই পর্যন্ত সাথেই থেকো। ফিরে এলাম বিরতি শেষে। আর ওই যে আজকের বিষয়, ভিতরে অনেক গান গুনগুন করছে। যেমন আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, এরকম আছে তোমাদেরও। আমাদের এখানে দুজন বন্ধু এবং আমাদের অতিথি, সুন্দর অতিথি, রাঙা এবং নিনি, নাম দুটোও সুন্দর। তো এরকম আমার যেরকম গান মনে পড়লো, তো এই দুজনের কি এই মুহূর্তে কোনো প্রিয় গান মনে পড়ছে? আসলে গান তো অনেক আছে, বাট যেহেতু শ্রাবণের ওই ইয়েতে একটা গানের 2 লাইন করব, বেশি কিন্তু পারবো না, কারণ কিছুই জানি না। না না, কোনো বিষয় না, গান তো গানই। হ্যাঁ। মনোমোর মেঘের সঙ্গে উড়ে চলে দেখে দে গন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনে মোর হংস। আচ্ছা, অত অসুবিধা নেই। 2 লাইন রাঙা আপা শুরু করে দিয়েছে, এবার পরেরটুকু দর্শকরা গাইতে থাকবে। আর নিনি আপার কি মনে পড়ছে? মানে আমরা মায়ের গল্পে এখানে যাব, কিন্তু তার আগে 2 লাইনের ব্যাপার একটা। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। কি অসাধারণ, কি ব্যাস। অসাধারণ। আচ্ছা, ওরকম কি আছে যে এই, বৃষ্টির কান্না শুনে অথবা বৃষ্টির ঝড়ো ঝড়ো শুনে কারো মুখ মনে পড়ে? হ্যাঁ। এরকম না বলা কথা আছে, একটু বলা যাবে? আছে। তাহলে সে তো শুনতে কোন আমলের কথা। আনফর্চুনেটলি উনি পৃথিবীতে নেই। অনেক আগের কথা। আমার খুব কাছের বন্ধু ছিলেন, উনি এয়ারফোর্স অফিসার ছিলেন, জিডি পাইলট ছিলেন, আচ্ছা। এবং প্লেন ক্র্যাশে মারা গেছে, ও, এবং এই বৃষ্টির জন্যই। আহারে। ভেরি আনফর্চুনেট। সুতরাং বৃষ্টিটা দেখলে আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আসলে তো আয়ু অতটুকুই ছিল তার, এবং এটা আমি 80 সালের কথা বলছি, অনেক আগের কথা। হি ওয়াজ অনলি প্রবলি 25-26 বছর বয়স, খুব বেশি হলে। জীবনটা অনেক ছোট ছিল তার, কিন্তু খুব আনন্দে গেছে। মানে যেটা তার ভালো ভালো লাগতো, প্লেন চালানো, এটা করতে করতেই চলে গেছেন উনি। এই তো। হয়তো চলে যাবে দেখেই মনে হয় এটাও ধুলো পড়ে সকল। চাপা পড়েছিল। হ্যাঁ, সেই। তবে হ্যাঁ, জীবন তো চলে যায়। আমরা সবাই যারা যারা এসেছি তাদের সবাইকে ওই স্বাদটা নিতেই হবে, কিছু করার নাই। তবে আমার কথা হচ্ছে, আমি আর আমার আর একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আমি আর আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে ইমরান হোসেন, খুব সুন্দর ইউকেলেলি বাজে, খুব নামকরা লালন, এবং যত আমাদের যত আদি সময়ের যত গান, পুরানো দিনের গান, ওগুলাকে আমরা ধরে রাখতে চেষ্টা করছি, এবং ওটার নাম আমরা ও দিল মেড ইন বাংলাদেশ বাই ইমরান হোসেন। তো আমরা ওখানে যেটা করি, এটাও একটা চাপা থাকা আর কি। আমি এটা এখনো সেভাবে সবাইকে এখনো জানানো হয়নি, তবে ওর থ্রু দিয়ে অনেকেই জানে। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার অ্যাটমসফিয়ার, আমি যাদের সাথে ঘুরি, তাদের সহজে আমি এখনো বলতে পারিনি ওভাবে। তবে আমরা যেটা করতে চেষ্টা করছি সেটা হচ্ছে, আই লাইক অর্গ্যানিক, যে কোনো জিনিস অর্গ্যানিক। অর্গ্যানিক শুধু মশলা বললে হবে না, খাবার জিনিস নয়। খাবার জিনিস নয়, অর্গ্যানিকটা হচ্ছে গানে। আমি প্রচণ্ড পরিমাণে গান ভালোবাসি। মিউজিক ইজ নেক্সট টু মাই হার্ট। আমার মনে হয় গান বাজনা না থাকলে আমি অনেক আগেই হয়তো শেষ হয়ে যেতাম, মরে যেতাম, এতটা ভালোবাসি আমি। এবং ইমরানের সাথে আমার যোগাযোগ সবচাইতে বেশি
এই সঙ্গীত নিয়ে। সঙ্গীতের মাধ্যমে। এবং আমি যেমন সঙ্গীত পিপাসু, ও সেরকম গান ছাড়া আমরা কিছু বুঝি না। ও আর আমি এই যে ও ইউকেলিলি নিয়ে বসে ওই আর কিছু চাই না মনে, করতে গান করতে ছাড়া। এই আজান দিয়ে দিল সকালের, ঘুমাতে যা, মানে এরকম অবস্থাও হয় আমাদের আমরা যখন গান শুরু করি। তা আমরা যেটা করতে চেষ্টা করি মানুষকে সাহায্য করা। মেড ইন বাংলাদেশ থেকে আমরা ছোট বাচ্চা, প্রত্যন্ত এরিয়ার যেখানে কেউ যায় না, কেউ জানে না, কিন্তু খুব ভালো কেউ গান করছে, ভালো কেউ মিউজিশিয়ান, কিংবা ভালো কেউ কাঁথা সেলাই করে, কিংবা পেইন্টিং করে, আমরা সেই বাচ্চাদেরকে উঠায় নিয়ে আসতে চেষ্টা করছি। যে কোনো অরিজিনাল জিনিস এখনও ওই মেকি ভাবটা আসে নাই, তাদেরকে তুলে ধরা। ইমরান হোসেনের একটা খুব ভাইরাল ছিল ইউটিউবে, সরি ফেসবুকে, মধু হই হই বিষ খাওয়াইলা। ও আচ্ছা, দেখেছিলাম মনে হয় যে উনি এখানে সেখানে গিয়ে গিয়ে তারপরে মাইক্রোফোনে বাচ্চাদের আমরা কিন্তু এটা কিন্তু আমাদের আসল কাজ না, এটা আমাদের আসল কাজ না। আমাদের আসল কাজ হচ্ছে অরিজিনালটা রেখে দেওয়া, ধরে রাখা। এখন কিন্তু সেই নানি দাদিদের আমলের জিনিস নাই। আমি যেমন মশলাটা কেন চিন্তা করতেছি, আমার মাকে দেখেছি, আমার দাদিদেরকে দেখেছি, মার কথা, নানিদেরকে হ্যাঁ, দেখেছি যে তারা বেটে বেটে মানে অরিজিনাল একদম জিনিস থেকে নিয়ে কোনো ভেজাল নাই। এখন সব প্যাকেট, এটা ওটা সেটা, কেউ একবারও মনে করে না প্রত্যেকটা প্যাকেট জাতের মধ্যে প্রিজারভেটিভ মেলানো আছে, এবং প্রিজারভেটিভ ইজ নট, ডেফিনেটলি নট গুড ফর আওয়ার হেলথ। এই জিনিসটা নাই। এখন লাইফটা তো ইজি, না টাইম নাই, চাকরিতে যেতে হবে, না টাইম নাই, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে হবে, এই যে সময় নাই। আমরা যত সময় এটার পিছে কাটাই, এই সময়টা যদি আমরা আরেকটু অন্য জায়গায় দিই, আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হবে। বাংলাদেশে আমার পরিচিতর মধ্যে, বাইরে বাদ, আমার পরিচিতর মধ্যে খুব কম লোক আছে যার কিডনি সমস্যা নাই। কিডনি, লিভার, হার্টের তো আছেই। মানে চিন্তা করা যায় না যে আমরা কোন দিকে যাচ্ছি, মানে আমরা সময় কমায় নিয়ে আসতেছি আমাদের। আমি জানি আমাদের জীবন 80 বছর হওয়া উচিত, সেখানে 50-এ 40-এ মানুষ ঘুমাচ্ছে, মরে যাচ্ছে ঘুমের মধ্যে। এইগুলা একটু যদি আমরা নিজেরা, যদি মারা যদি খেয়াল করি, বাবারা যদি খেয়াল করি, বাচ্চাদেরকে যদি সেভাবে শিখাই, যেমন আমরা শিখাইতে পারিনি। আমার মা কিন্তু সাকসেসফুল মাদার, ওর মা সাকসেসফুল মাদার, আপনার মাও হয়তো সাকসেসফুল মাদার, কারণ আমাদেরকে শিখাইছে। আমরা এখনো জানি পরিমাণ সাকসেস, মানে আমার আম্মা কি পরিমাণ কড়া ছিলেন, আমি একে বলতেই হয় কড়া। আমরা তো বলতে পারি না বাচ্চাদেরকে কিছু। আমার আম্মার নিয়ম ছিল মানে দুপুরবেলা খাওয়ার পরে ঘুমাতেই হবে, কোনো কথা নাই। কোনোদিনও ঘুমাই নাই, কোনোদিন। আমি আর ও দুইজন চোর চুরি করে বের হয়ে যেতাম। আমি উঠে একটুখানি দেখতাম যে আম্মা ঘুম, আমি চুপ করে বের হয়ে পালাম। কতক্ষণে পালানো যাবে? কথা হচ্ছে যে আমি বের হয়ে যে করিটা কি, আমি করি কি, ওই যে আমি খুব বাচ্চা পছন্দ করি। কার বাসায় ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা নিয়ে আমার খেলাধুলা এটা সেটা করে করে ঠিক আমার বার ওইটা তো দুপুর সময়, এবার খেলার অরিজিনাল সময় আসলে ঠিকই মাঠে চলে গেলাম খেলতে। সন্ধ্যা বেলায় বাসায় আসলে আম্মা বলতো, নির্ভয়ে গেছিস, নির্ভয়ে ঢোক। আর আমার মা দাঁড়ায় থাকতো, আসো আজকে বাসায়। ওই তো আম্মা লাঠি নিয়ে দাঁড়াচ্ছে, এখন আমি তো ভয়ে ঢুকতে পারছি না, তখন আম্মা বলতো যে নির্ভয়ে গেছিস, নির্ভয়ে ঢোক। এখন কেন যাওয়ার সময় তো তুমি ভয় পাও না, এই নির্ভয় সেই নির্ভয় না, ওটাই তো, তখন তো তুমি সাহস দিয়ে ভর করে গেছো। ভীষণ কড়া ছিলেন, এবং আমাদের সব ভাই বোনদেরকে আম্মা গান শিখেছে, বোনদেরকে ভাইদেরকে তবলা। কারণ কি, আম্মা যে বাইরে যেন আমাদের যেতে না হয়, কারোর সঙ্গে মেলামেশা করে উল্টাপাল্টা কিছু যেন না হয়। স্কুল থেকে আসবার টিচার চলে আসলো গানের, এরপরে ভাইদেরকে তবলা, তো আমরা তো এখানেই বন্দি, এরপর তো হোমওয়ার্ক আছে, সো তুমি যাবা কোথায়? এগুলো ছিল আম্মার টেকনিক। এটা আম্মা না, মানে আমাদের আম্মা, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের যুগের মানুষ, আমাদের যুগ। এবং আরেকটা জিনিস আমি মিল খুঁজে পাচ্ছি, আমরা উত্তরবঙ্গ অনেকটা ওদিক থেকে কাছাকাছি, তো আমাদের মায়েরা বোধহয় এমনই ছিল। হ্যাঁ, এবং আমাদের মায়েরা সত্যি সাকসেসফুল। এই যে বলছেন না যে তারা সেই যুদ্ধটা, বাচ্চাদের নিয়ে যুদ্ধটা জয় করেছে কিনা, আপনারা দুজন মার গল্প করছেন, আর আমি কিন্তু কান দিয়ে শুনছি, ভেতরে কিন্তু আমি মার সেগুলো মানে দেখতে পাচ্ছি যে মা আসলে কি করতেন আমাদের জন্য। আমি শিওর আমাদের যারা দর্শকরা আছেন ওনারাও একই অবস্থা, কারণ বেশিরভাগ মহিলা
যারা 40 ঊর্ধ্ব তাদের কিন্তু চিন্তাধারা একই রকম, একই রকম মোর অর লেস এবং একই মা রকম কেন্দ্রিক। এবং মা কেন্দ্রিক। আজকালকার বাচ্চাদের যে সমস্যাটা হয়ে গেছে সব ফেসবুক কেন্দ্রিক, সেলফোন কেন্দ্রিক। পরিবার মা কি বলতে জানে কিছু নেই, একটা হ্যাঁ। সার্টেন এজের পরে তুমি কি জানো, তুমি কিছু হ্যাঁ, জানো না, তুমি কি পারো একটা ফেসবুক চালাতে পারো না? আরে তোকে যে 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, ঘরটা যে পরিষ্কার আছে, মাটা একটু হাত এরকম করে দিয়ে সারাদিন ফেসবুক করুক, তোর কি অবস্থা কি হবে? অবস্থা হয়ে আমার যাবে। মেয়েরা, আমার ছেলেমেয়েরা যেটা বলে যে আম্মু ছোটবেলা থেকে তুমি আমাদের সবকিছু শিখিয়েছো, এখন এটাও তুমি নিশ্চয়ই শিখতে পারবে, তুমি চেষ্টা করছো না। বাহ, এটা এই হচ্ছে যে ব্যাপার। এটা হলো হ্যাঁ? পারিবারিক শিক্ষা, যে যেমন, ওনার বাচ্চাটা কিন্তু সেটা অনুধাবন করেছে। যেমন আজকে ও বাইরে ছিল, ওরা তো জব করে, তো সব 2 দিন তো ওদের ইয়ে থাকে, তো ওরা উইকেন্ডে ওদের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে। আজকে আমার ছোট মেয়ে বাইরে ছিল, তো ও টাইমলি চলে আসছে। আমি বলেছি যে আজকে আমাকে সেজে যেতে হবে। এই সাজ কিন্তু একটা সময় ছিল যে আমি বাড়িতে প্রোগ্রাম আসলে সবাইকে সাজাই, তারপরে আমি সাজি। দেখা গেল যে ওই সময় মেহমান চলে আসে, বাট আর আজকে নিজের হয় না। আমি সাজতে পারছি না। আমার মেয়ে চলে এসছে, এসে বলে আমি জানি আম্মুকে আজকে সাজাতে হবে, সো ও চলে এসছে। এসে আমি তো অবাক, কেন বলছে আম্মু আমি কিন্তু লাঞ্চ করে এসেছি, আমি একটু চা খাওয়া যাবে? হ্যাঁ চা খাওয়া যাবে, কিন্তু আমাকে একটু সাজাতে হবে তো। বলে হ্যাঁ, আমি তো সেই জন্যই চলে এসেছি। আমি তাড়াতাড়ি করে ওকে চা বানিয়ে দিলাম, তারপরে হচ্ছে ও আমাকে সাজিয়ে দিল। কি আর দারুণ আমার ব্যাপার, ছেলে না? ঠিক উল্টোটা করলো। ফেসবুক শুরু হলো, আমার ছেলে, আমি বললাম এইটা কি রে? বলে এইটা হচ্ছে এই জিনিস। আচ্ছা আমার একটু বানাই দে না, আমার একটু পুরানো পুরানো বন্ধু কে কে কোথায় আছে একটু খুঁজে বার করি। বিশ্বাস করো আমার লাগছে শিখতে আবার 20 মিনিটের মতন। আচ্ছা। খালি কিভাবে কি মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা কিভাবে কিংবা খুঁজে বার করবো কেউ, এটা খালি আমাকেও দেখাই দিয়ে অন করে দিয়ে গেল। পরের দিন দেখি সে পোস্ট দিচ্ছে, মানে সে তো আমার সব কিছু জানে, পাসপোর্ট থেকে সব কিছু ঢুকে বলতেছে, সে তার পোস্টে পোস্ট দিছে যে গতকালকে মাকে শেখালাম আর আজকে 1,500 লোক তার ফ্রেন্ড লিস্টে। কিভাবে হলো? আমি ওই যে দেখাই দিল, টিচার মানুষ মাথার মধ্যে তো ঢুকাই দিছে, সুতরাং আমি ফাটাফাট করে খুঁজে নাম দিয়ে, ফার্স্ট নাম দিয়ে, লাস্ট নাম দিয়ে, এভাবে সিটি দিয়ে খুঁজে বের করে সেই 40 বছর আগের বন্ধু বান্ধবীদেরকে খুঁজে বার করে ফেলছি। কি দারুণ। সবচেয়ে কষ্ট হয়েছে আমার বার করতে আমার বেস্টি শাহরিয়া লিপি, গান করে, খুব ভালো গান করে, বাংলাদেশে এখন সে। ওকে খুঁজে বার করতে, ওর কাছে যে মেয়েটা বড় হয়েছে শিবলাকে খুঁজে পাইছি। শিবলাকে খুঁজে পেয়ে মেসেঞ্জারে ওকে ফোন দিছি, দিয়ে এই বার করো কোথায়? আমার পাশে। ওরা তখন ছিল মালয়েশিয়াতে আর আমি তখন কানাডায়। তো মজার একটা জিনিস, তো ফেসবুক কিন্তু খারাপ না, এই যে কিন্তু এটা আমি ডিপেন্ড ইভাকে করে পেলাম, কিভাবে ও ইউজ করবা। লিপিকে পেলো। হ্যাঁ, ওই যে আমরা সব কানেক্ট। কোথায় সেই আমার বন্ধুরা অ্যাটলান্টাতে, ওদেরকে খুঁজে বার করছি, ওদের সাথে লাস্ট দেখা হয়েছে 77 অথবা 78-এ। তারপরে 2012-এ খুঁজে বের করছি ওদেরকে। এই তারপরে ফ্লাইও করে গেছি। খোঁজাখুঁজির গল্প অনেক লম্বা হবে, হ্যাঁ। তাই আবার বিরতি থেকে আসছি। আবারও সময় হচ্ছে একটুখানি বিরতিতে যাবার, জানি সাথেই থাকবে। আর এই যে ফেসবুকের যে কথা, সেটা যদি না থাকতো তাহলে কিন্তু লেডিস ক্লাব আড্ডার 5 বছরও পুরো হতো না, আর এরকম করে আমরা মনের কথা অবলীলায় সবাইকে বলতে পারতাম না। আসছি একটু পরে। ফিরে এলাম বিরতি শেষে। আরও অনেক কিছু বলার আছে, অনেক না বলা কথার ভাঁজ কেবল খুলতে শুরু করেছে। আর জুমের বন্ধুরা, তোমরা তো জানোই কিভাবে যুক্ত হতে হয়। আমাদের ওখানে জুম আইডি, পাসওয়ার্ড সব দেওয়া আছে। জলদি এসে যাও এবং বন্ধুদের সাথে আড্ডা দাও। সময় কিন্তু বয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম যেন? মাতে ছিলাম না? যে অর্গানিক যা কিছু শুরুর যা কিছু তা মাকে দিয়েই শুরু হয়। তো বাবাকেও কিন্তু আমাদের পাশে পেতে হয়, তাই না? এখানেও কিন্তু কবি বলে গেছেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, যদি বলেন সাথে থাকে গুণবান পতি যদি রয় তার সাথে।
তো আমরা পরের লাইনটাকে না উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সব সময় ওই তাই না? মায়ের শুধু ওই রমণীর প্রথম গুণেটাই বলি। কথাটাই বলি, প্রথম লাইনটা। আসলে হয়েছে কি, আমাদের মা খালা ফুপুরা ওই সুই সুতা দিয়ে কাজ করতো, তো অত বড় একটা লাইন বানাতে বানাতে হয়তো ধৈর্য হারিয়ে যেত, অতটুকুনির মধ্যেই। শেষের লাইনটা আর লেখা হয়নি, অথবা শেষের লাইনটা কোনো দুষ্টু পুরুষকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা বাবার কথা শুনবো প্রথমে রাঙা আপার কাছে। হ্যাঁ, আমি হচ্ছে আব্বার কথা বলতে গেলে মানে অনেক স্মৃতি আব্বার, তার মধ্যে আমার একটা স্মৃতি এখন বেশি মনে পড়ছে। সেটা হলো আমার আব্বা শিপইয়ার্ডে জব করতেন খুলনায়। তো আমার শৈশবটা কেটেছে খুলনায়। তারপরে আব্বা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায় হচ্ছে নারায়ণগঞ্জে। আব্বার 3টা জায়গায় ট্রান্সফার হতো, সেটা হচ্ছে খুলনা, নারায়ণগঞ্জ আর চিটাগং। মানে বন্দর নয়। হ্যাঁ, আব্বা যেহেতু শিপইয়ার্ডে জব করতেন, সো ওখান থেকে আমরা কিছুদিনের জন্য নীলফামারীতে থাকি আব্বা যখন, হ্যাঁ কিছুদিন। তো সেই সময়টা আম্মা একা, আমাদের 7 ভাই বোন, কিন্তু আমরা 6 ভাই বোন পিঠি। ছোট ভাইটা একটু পরে, মানে আমাদের মানে একটু মানে ভাইয়ের ছোট ভাইটা থেকে 6 বছর ছোট। সো এই 7 ভাই বোনকে আম্মা ইউনিভার্সিটি থেকে একদম কি বলে এটাকে, শিশু যেটাকে বলে ছোট 1 এরকম পর্যন্ত কিন্তু আম্মা একা পড়াশোনা করিয়েছে, একা চালিয়েছে সংসার। তো আব্বা খুলনায় যখন ছিলেন, আব্বা যখন খুলনা থেকে বাসায় আসতেন, তো আসার পরে তো হচ্ছে আব্বা সবার লেখাপড়ার হিসাব, কে কি দুষ্টমি করে, কে কি পড়াশোনা ফাঁকিবাজি দেয়, আম্মা তো এগুলো সব বিচার দিয়ে দেয় আব্বাকে। ওই যে জমা রাখা লুকোনো কথা, সেই জমা রাখা কথাগুলো আব্বা আসলে তো একটার পর একটা বলতে থাকে। তো আমার আব্বা কিন্তু ভীষণ সংস্কৃতি মনা, আমার আব্বা ভীষণ, কি বলবো, আমি আব্বার কোনো দিতে পারবো না এখন বলতে গেলে। আমার আব্বা একদম হ্যান্ডসাম একজন মানুষ ছিল, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে পুরো রাস্তা আলোকিত হয়ে যেত, ঝকঝকে। আব্বা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে মানুষ ছিলেন, একটা উঁচু লম্বা। তো আব্বা মানে ভীষণ সংস্কৃতি মানে ভীষণ ভালো, মানে সবাইকে যে ফার্স্ট ডিভিশন পেতে হবে, আমাদের সময় ছিল ফার্স্ট ডিভিশন। আমার বড় বোন 2জন ভীষণ ভালো স্টুডেন্ট ছিলেন। তো আমার বড় বোন এরকম সেই সময় ফার্স্ট ডিভিশন, লেটার এগুলো পেতো, স্টার মার্ক এরকম। তো আমি একটু পড়াশোনায় ফাঁকিবাজি ছিলাম। কীরকম, আমি হচ্ছে গার্লস গাইড, নাচ এইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। কারণ গার্লস গাইডে হতো কি, একটা মাঠে ডিসপ্লে করতে হতো স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, সেখানে যদি ডিসপ্লেটা, হ্যাঁ সাদা সবুজ ওড়না, সেইটা যদি আমি সবসময় আমার মাথায় থাকতো, যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ওখানকার কমান্ডার ছিলাম, তো সবার হাত মিলছে কিনা, পা মিলছে কিনা, কারো চুল ঠিক আছে কিনা, আমার ভয়েস ঠিক আছে কিনা, আমি মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারবো কিনা, আর থার্ডে তো যাবোই না, ফার্স্ট অথবা সেকেন্ড পর্যন্ত যেতে পারি। তো ওইগুলো আমার মাথায় সবসময় থাকতো, সেই কারণে আমার পড়াশোনা কিছুটা ব্যাহত হতো সেটা। তো সেই জন্য আমাকে স্কুলে সবাই বলতো আসফিয়া দি গ্রেট, মানে সব জায়গায় আসফিয়া আছে। তো এরকম বাসায় কিন্তু আমি গ্রেট না, বাসায় কিন্তু আমি একদম সবার শেষে। তো এটা নিয়ে আমার বড় বোন ভীষণ, আমার আম্মা যেমন করা, আমার বড় বোনও ভীষণ করা। আমি একবার আব্বার কথার আগে বড় বোনের কথা বলে নিচ্ছি। তো আমি একবার ক্লাস 9-এ পড়ে যখন বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, মানে বেড়াতে গিয়েছিলাম আম্মার সঙ্গে, 3-4 দিন পরে এসেছি এবং পরের দিনই আমার পরীক্ষা। তো একটা সাজেশন নেওয়ার জন্য আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। আমার বড় বোন বলছে, কোথায় যাচ্ছেন? তা আমি যখন বললাম যে সাজেশন আনতে, বল ক্লাস 9-এ পড়ে সাজেশন, মানে আম্মা তো গেল এরকম করা আর কি। এখন আসি আব্বার কথায়। তো আব্বা এরকম বারে আসছে খুলনা থেকে, এসে সবাইকে বসে হচ্ছে বিচার আচার হচ্ছে, কি কেমন আব্বার জীবনের গল্প বলছে, লেখাপড়া কিভাবে করতে হয়, না করলে কি হয়। আমি ভীষণ ভালো ছবি আঁকতাম। তো দেখা যাচ্ছে কি, আম্মা যে বিচারটা আব্বাকে দিয়েছে সেটা হলো যে আমি ওই টেবিলে বসে পড়াশোনা করছি, তো আর এখানে একটা ড্রয়ার ছিল, সেই ড্রয়ারে আমি যেটাতে আঁকি সেই খাতাটা ছিল নিচে, আমি ড্রয়ার খুলে সুন্দর করে আঁকি, আর আম্মা যখন আসে তাড়াতাড়ি করে সরাই দিয়ে আমি পড়াশোনা করি। আম্মা এটা ধরে ফেলছে যে আমি কিন্তু এই করছি। তো সেইটা আব্বা আসার পরে সবাইকে ডাকলো, বা ড্রয়িং রুমে গেলাম আমি, আমার হাতে কিন্তু ওই খাতাটা ছিল যেটাতে আঁকছি, সেই খাতা নিয়ে গেছি। তো আব্বা বলতেছে যে হ্যাঁ কেন ওর নামে তোমরা শুধু সেই বলো, হ্যান ত্যান, ও তো এখনও পড়াশোনা করছে, আমার সামনেও সে খাতা নিয়ে বসে কাজ করতেছে। হ্যাঁ, তখন আব্বা বললো কি, আচ্ছা দেখো তো খাতাটা কি। তারপরে আব্বা খাতাটা নিল, দেখে আমি হুবহু আব্বাকে এঁকে বসছি, পুরোপুরি আব্বা। হ্যাঁ, তখন আব্বা বলছে, ওরে দুষ্টু মেয়ে। তারপরে আব্বা বলছে, কাউকে ফার্স্ট ডিভিশন সবাইকে পেতে হবে, কারো এক্সট্রা কারিকুলাম অনেক দরকার আছে, ওকে আমি আর্ট কলেজে পড়াবো। তখন চারুকলা কথাটা কম ছিল, আর্ট কলেজে পড়াবো। কিন্তু দুঃখের বিষয় যে আমার খুব আর্লি ম্যারেজ হয়ে যায়।
আর আর্ট কলেজে পড়া হলো না। মানে কত আগে? 86-এ, তখন আমি এসএসসি দেইনি তখনই। আচ্ছা আচ্ছা। তো তারপরে আর আমার সংসারে চলে গেলাম। আর সংসারে গেলে যা হয়, আর্লি ম্যারেজ, সংসার, সন্তান, তারপরে লেখাপড়া, নিজে অনেকটা সবকিছু সামলে অনেক কষ্ট করে 2-3 মিনিট সময় বের করে আমি একটু পড়াশোনা করেছি, করে করে মাস্টার্স কমপ্লিট করেছি। সো সেই সময় তো আর অন্য কিছু চিন্তা করা যায় না। তো আব্বা অনেক চেষ্টা করেছিল আমাকে, যে তারপরেও মানে আব্বা অনেক দিন আফসোস করেছে যে আমি মেয়েটাকে চারুকলায় পড়াতে পারলাম না। হ্যাঁ, এটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। মিল আছে, অনেক মিল খুঁজে পাচ্ছি প্রচন্ড পরিমাণে। কারণ আমার আব্বা ভীষণ, আমার আব্বা একবার আমাদেরকে পিকনিকে রেখে গেছিল, শিপইয়ার্ডের পিকনিকে। তো আম্মা হচ্ছে ওই যে করা ভীষণ একদম রেঁধে বেড়ে দিয়ে গেছে যেন আমাদের পড়াশোনা করবো আর খাবার, কিছু কাজ নেই। কিন্তু আমি কি করলাম, আম্মা না এই চান্সে একদম জামা বের করে ফ্যাব্রিক, তখন নতুন নতুন ফ্যাব্রিক বেরিয়েছে, ফ্যাব্রিক দিয়ে জামায় কাজ টাজ করে ঠিক আম্মার রুমে একটা ফ্যানের বাতাসে দিয়ে শুকাতে দিয়ে দিলাম আলনার মধ্যে। এবার আম্মা এসে ঢুকে ফার্স্ট যখন ওটা দেখছে, বুঝছে যে আমার পড়াশোনা কোথায় গেছে, সারাদিন আমি এই করেছি। সেই দিনও আব্বা এই কথা বলছিল যে সবাইকে ফার্স্ট ডিভিশন পেতে হবে না, ও যেগুলো করছে ওটাকেই ওকে উৎসাহ দাও। সেটাই মজার ব্যাপার কি, আমিও চারুকলার। বাহ। আসলে এবং আমারও কিন্তু বিয়ে হয়ে যাওয়াতে আমার পুরোটা করা হয়নি, শেষ করা হয়নি। সবারই সেকেন্ড ইয়ার পর্যন্ত করে। এই মিলটাও তো হতেই হবে। আচ্ছা, আমরা জুমে দুজন বন্ধুকে দেখতে পাচ্ছি, নাহিদা নেলি আপা আর পরমা আপা। পরমা আপাকে না কেমন পরমা দিদি বলতে মন চাই। আবার এমনিতে তো পরমা মা সাথে আছেই। কে আগে কথা বলবে? নেলিয়া, পরমা আপা কেমন আছেন? এই যে আমাদের আজকে দুজন সুন্দর বন্ধু আছে, আপনার মতো সুন্দর মিষ্টি করে হেসে হেসে কথা বলে। আর আমাদের আজকের বিষয় চাপা পড়ে থাকা গল্পগুলো। আপনার মধ্যে অনেক গল্প আছে, মানে আপনি যত বৃক্ষের মতো ছড়িয়ে যাচ্ছেন তত কিন্তু চাপা পড়া গল্প বেশি বাড়ছে। একটু বলবেন বন্ধুদের সাথে। পরমা বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তারপরে পড়তে হতো, কিন্তু ওই যে মানে এই যে নদী পার হওয়া, শাখা নদী হলেও পদ্মা নদী সাংঘাতিক। তো সেই ছাত্রী ওপার থেকে এপারে যাওয়া, এটা চারটিখানি কথা আমার মনে হয়, এখন মনে হয়। এখন তো আমি পারবো না, না না, এখন ওই সুযোগও নেই। ভয় পাই। সুযোগ নেই বললে কিন্তু ভুল। আমি বগুড়া থেকে এলাম, আমি কিন্তু সাঁতারে অনেক অনেক ধন্যবাদ আপা। আর উনি যে বলছিলেন যে সেই সাঁতারের বন্ধুদেরকে যদি আর পাওয়া যাবে না, কিন্তু এমনও তো হতে পারে আমাদের লেডিস ক্লাব আড্ডার মাধ্যমে বন্ধুরা জেনে গেল, কিছু বলা যায় না। অনেক অনেক ধন্যবাদ। এবারে তাহলে নাহিদা আপা। ওমা কি সুন্দর লাল টুকটুকে জামা পরে কেমন আছেন বলেন আমাদের বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম আপু, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আপু, শোনা যাচ্ছে না আসলে। আজকে বিষয়টা খুব সুন্দর, চাপা পড়া গল্পগুলো। একদম আসলে ছোটবেলার গল্প খুব বেশি মনে পড়ে। তো ছোটবেলায় যখন আমরা পাড়ার কালচারে বড় হয়েছি, তো আমরা খুব ছোটবেলায় যখন স্কুলে পড়তাম,
তখন দুপুরে দেখতাম যে ভাইয়া ঘুম পাড়াতো, মানে খুব বকাবকি করতো না ঘুমালে। তো ভাইয়া যখনই বের হতো, চুপ করে শুয়ে থাকতাম, যখনই ভাইয়া বের হতো অমনি বেরিয়ে গিয়ে বা বন্ধুদেরকে গিয়ে জানলা গিয়ে গিয়ে ডাকতাম, তারপর চুরি করে খেলতে যাওয়া, খেলা। আবার যখন দেখা যাচ্ছে যে সন্ধ্যার আগে বাসায় চলে আসা, হয়তো বা দেখা গেলো একটু দেরি হলে এসে বাসায় বকা শোনা, একটু মারও খাওয়া, এই মজাগুলো। আবার লুকিয়ে তারপর দিন আবার লুকিয়ে খেলতে যাওয়া। এই যে বন্ধু বান্ধবদের সাথে যে মজা ছিল, কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে বের হওয়া, মজা করা, এখন সেই বন্ধুরা আর নেই। কে কোথায় চলে গেছে, হয়তো কারোর সাথে যোগাযোগ নেই ভালো। তো ওগুলো খুবই মনে পড়ে। আর অন্যান্য স্কুলের বিভিন্ন স্মৃতি আছে ছোটবেলার, এগুলো আসলে এখন সবসময় যখন মনে পড়ে চিন্তা করে আসলে অনেক সুন্দর এই দিনগুলো ছিল। হয়তো অনেক কিছু ভুলে গেছি, বিস্মৃত হয়ে গেছে, খুব মজাই ছিল দিনগুলো, এই গল্পগুলো। একদম, অনেক ধন্যবাদ আপা। আর এইদিকে আমি মমি আপাকে দেখতে পাচ্ছি, কি সুন্দর পিছনে সাজানো গোছানো, মানে পোশাক মনে হচ্ছে না? হ্যাঁ, বাহ, ওই যে পোশাকের ভাঁজে ভাঁজে যেরকম ন্যাপথলিনের গন্ধ থাকে, সেরকম আমাদের মনের মাঝে স্মৃতির ভাঁজে ভাঁজে কিন্তু অনেক না বলা কথা থাকে। মমি আপা কি বলবে সবার জন্য? একটু আনমিউট করে বলতে হবে মমি আপা। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজান দিচ্ছে তো ওই জন্য শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক আপু, আমি বলি, হ্যাঁ বলুন, শুনতে আপু পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপু। যাই হোক, শুভ সন্ধ্যা আপু। আমি শুধু একটা কথাই বলবো যে আজকের বিষয়টা অনেক সুন্দর, যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে প্রায় আমরা 5 বছর অতিক্রম করলাম, 6 বছরে পড়লাম। এর মধ্যে আমাদের অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। সেই প্রথম থেকে দেখা যায় আমরা অনেকেই ছিলাম জুম আড্ডাতে, অনেক আড্ডা দিতাম, মজা করতাম, হাসাহাসি করতাম। তারপরে বিশেষ করে আপু, আমাদের যে নাদিয়া আপু, তারপর সুবর্ণা আপুকে অনেক মিস করি জুম আড্ডাতে। ওনারা সবাই মিলে আমরা ভীষণ প্রাণবন্ত একটা আড্ডা ছিল। এবং আমাদের দেখা যাচ্ছে জুমে আরো অনেক পুরনো বন্ধুরা ছিল, ইতিমধ্যে দেখা যায় অনেকে জয়েন করে না। মোটামুটি পুরনোদের মধ্যে আমরা এই যে কয়েকজনই আছি আপু, যেমন এই যে রুমি আপু বসে আছে, গানের পাখি, তারপরে যে হাসিনা আপা, আমি, আর গোটা 2-1 হবে। আমরা চাই যে আবার আমাদের সেই পুরনো আনন্দটা আবার ফিরে আসুক, জুম আড্ডা ঝলমল করে উঠুক, এটুকুই শুধু চাওয়ার আপু। আর নিজের স্মৃতির কথা নাই বা বললাম সময় সংক্ষিপ্ততার কারণে আপু। ধন্যবাদ আপু আচ্ছা সবাইকে। ঠিক আছে, কোনো একদিন শোনার বাসনা রইল। এবার রুমি আপু। রুমি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনমিউট করে কথা বলুন আমাদের সাথে। হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র কারেন্ট চলে ও আচ্ছা আচ্ছা, মাত্র কারেন্ট চলে গেছিল, আর ভালো হলো কারেন্টটা চলে আসছে, আজানটাও শেষ হয়েছে। আর নীল ঝলমলে দুই আপুকে দেখে আমার তো এক লাইন গেয়ে দিতে ইচ্ছে করছে। প্লিজ প্লিজ। বর্ষার গান গাই এক লাইন। এক লাইন না, 2 লাইন। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজুরি নাচিয়া চলো পুরনারি হরষে, কাজুরি নাচিয়া চলো পুরনারি হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। আহা, হ্যাঁ, না, ধন্যবাদ আপা। আরেকদিন পুরো গান শুনবো, একটু বিরতিতে যাওয়ার সময় হলো। আর উনি ঠিকই বলেছে যে গানের পাখি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এই যে হ্যাঁ, এখানে যে 2জন গানের পাখি আছে, তাদের গানও কিন্তু আমরা শুনবো। সেই পর্যন্ত সাথেই থাকতে হবে। একটুখানি বিরতিতে যাচ্ছি, সময় মতো ফিরে আসবো। সেই পর্যন্ত নেক্সাস টিভি লেডিস ক্লাব আড্ডার সাথে
সবাই যুক্ত থেকো। ফিরে এলাম বিরতি শেষে। ভুলে গিয়েছিলাম নেক্সাস টিভিকে শুভ জন্মদিন বলতে। শুভ জন্মদিন লেডিস ক্লাবও। আর বিরতিতে যাওয়ার আগে আমরা দুজন বন্ধুকে এখানে ফেলে গিয়েছিলাম, সেই দুজনের সাথে কথা বলে তারপর আবার এই দুজন অতিথির কাছে ফিরে আসছি। ওদিকে সোনিয়া আপু, সুন্দর ফুলের সাথে বসবাস। শুভ সন্ধ্যা বকুল আপু, কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। এখানে এলে তো ভালো থাকি, নতুন অতিথি, তারপরে এই যে সব পুরনো বন্ধু। কথা শোনা যাচ্ছে না, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকের বিষয় জানি কি ছিল, কি বিষয়? চাপা দোকানে পড়ে কিছু থাকা গল্প গল্পগুলো। হ্যাঁ, আমার কাছে মনে হয় জানেন আপু, প্রতিটা মানুষের না মানে চাপা কিছু গল্প থাকে যেগুলি মানুষকে বলা যায় না, হৃদয়ের মণিকোঠায় অনেক সময় রেখে দিতে হয়। মানে আর কিছু গল্প থাকে যেগুলি সবাইকে জানানোর মতো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম কিছু গল্প আছে। তবে আমার জীবনের এমন কোনো গল্প নেই, তবে আমার জীবনের গল্প হলো আমার দেশের বাড়ি, যাকে আমি আমার সন্তানের মতো করে লেলে পলে 6 বছর মানে দিয়েছি। মানে এখনো আমি আমার দেশের বাড়ি পেজকে অনেক বেশি ভালোবাসি এবং এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাহ, দ্যাটস ইট। অনেক সময় অল্প কম, মমি আপু কথা হ্যাঁ, বলি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুক্তি, মুক্তি আপু, আপু কেমন আছেন? আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবার আমাদের এই যে দুজন সুন্দর বন্ধুর জন্য কিছু বলেন, আর আজকের বিষয় নিয়ে। আগে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি। অনেকদিন ধরে নেক্সাস বন্ধুদের মিট করছি। আমি জয়েন হয়েছি সাউথ আফ্রিকা থেকে। এখন একটু কাজে আছি, কিন্তু প্রোগ্রাম দেখে সামলাতে পারলাম না। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পরে এখানে জয়েন করতে পারলাম। কথা বলতে পারছি না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার নেক্সাস বন্ধুদের। আপনার জন্য ভালোবাসা রইল। ধন্যবাদ তো সবসময় সাথেই আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা মনে হয় এই সব বন্ধুদের সাথে কথা বলেছি। আমাদের সাথেই থাকুন। আমরা আবার চলে আসি সুন্দর হাস্যমুখী দুই বন্ধুর কাছে। আজকের আড্ডা কোথায় থেমেছিল যেন? বাবার কাছে। বাবার কাছে। বাবা একজন পুরুষ, আমি মনে করি একটা নারীর জীবনে পিতা পুরুষ, ভাই পুরুষ, স্বামী পুরুষ, সন্তান পুরুষ, এই সবগুলি মিলিয়ে যে বৃক্ষ, তার ছায়াতেই আমাদেরকে আসলে কিন্তু চলতে হয়, এটার কোনো বিকল্প নাই। তো কি যেন একটা বলতে চাচ্ছিল, রাঙাপার কাছ থেকে শুনেই কিন্তু নিনাপার কাছে ফিরবো, আর গান শোনাও বাকি রয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা কথা, এটা ঠিক স্মৃতি না, বা এটা একটা আমি মনে করব ছোট্ট করে, হ্যাঁ, এটা একটা উপদেশ বলবো আমি, মানে সবার জন্য। যেমন আমার হাজব্যান্ড যখন আমার বিয়ে হয়েছে, মানে বিয়ের সংসারে শুরুর আগে উনি আমাকে বলেছিলেন যে তোমার কি আমার কাছে কিছু দাবি দেওয়া আছে কিনা। তা আমি বলেছি না, কিছু নাই। বলে আমার কিন্তু একটা দাবি আছে, একদম প্রথম দিন। তা আমি বলছি কি সেটা? তো আমার শ্বশুরবাড়িতে আমার অনেকগুলো ভাই বোন, মানে ওরা আমার দেবর ননদ, বেশ আমার সমবয়সী অনেকেই ছিল। তো সে আমাকে, তার বয়সে যে খুব বেশি তা না, কিন্তু সে কি করে আমাকে এই ব্যাপারটা বোঝালো যে তুমি যেহেতু এখানে ছোট, মানে খুব অল্প বয়সে তোমার অনেকগুলো ননদ দেবর আছে, তো অনেক সময় অনেক রকমের খুনসুটি হবে, ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, তো আমি যখন বাইরে থেকে আসব তখন এগুলো আমাকে বলবে না। তো বললো যে ধরো তোমাকে খুবই কষ্টদায়ক কিছু বললো, বা তোমার জন্য খুবই খারাপ কিছু বলেছে, ঝগড়া হয়েছে খুবই, বা তোমার মন খারাপ হওয়ার কথা, যেটা ওদের সাথে পারোনি সেটা তুমি আমাকে বলবে, কিন্তু কখনো বলবে না। কেন বলবে না? যে আমি তো হয়তো বা তোমায় একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন আমি ওদের সঙ্গে রাগারাগি করব, হ্যাঁ, করার পরে কিন্তু আমি তো চলে যাব আমার কাজে, সারাদিন কিন্তু তুমি ওদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, তখন ওরা হচ্ছে, তখন তোমার জন্য আরো খারাপ হয়ে যাবে যে কথা লাগায়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য তুমি কখনো বলবে না, এটা আমাকে কথা দিতে হবে, একদম ওয়াদা, একদম প্রমিস। সো আমি সত্যি সত্যি ওইটুক বয়সী আমি একদম প্রমিস করলাম যে কখনোই
কোনো সংসারে যত রকম অশান্তি হোক, যাই হোক, ঝগড়াঝাটি হোক, শ্বশুর শাশুড়ি কিছু বলুক, দেবর ননদ কিছু বলুক, কখনোই আমি তার কানে কিছু দেব না। শিক্ষা একদম শিক্ষামূলক। একদম। ওই যে বলেছিলাম না নিনি আপা যে গুণবান পতি যদি রয় তার সঙ্গে, একদম সেটার প্রমাণও পাওয়া হ্যাঁ, গেল। এবং আমি কখনোই আজ পর্যন্ত, আমাদের 40 বছর হবে এবারে, বাহ, কোনো দিন একটা কথাও বলিনি। অসাধারণ। আমরা শিখে নিলাম, এবার দেখি নিনি আপার কাছে এরকম কি ঝুলি আছে। আসলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার নানা। তা আমার যা শিক্ষণীয়, আমি বেশিরভাগ যেভাবে কাজ করি, যেভাবে চিন্তা করি, আমার নানা এবং আমার বাবা, হি ওয়াজ মাই ফ্রেন্ড মোর দ্যান মাই ফাদার। বাহ। তো এই দুজনের থেকে যা শিখেছি সেগুলাই আমি কিন্তু আমার লাইফে অ্যাপ্লাই করি। তার মধ্যে আমার নানার কথা একটা আমাকে সে 2-3টা সেন্টেন্স সে আমাকে শিখাইছে এবং বুঝাইছে। তার মধ্যে একটা হচ্ছে, দ্য ডিস্টেন্স বিটুইন টু ডট ইজ আ স্ট্রেট লাইন। দুটো বিন্দুর মাঝখানে সবচেয়ে কম সময় অথবা সবচেয়ে কম ডিস্টেন্স যেটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে কি? আমি কি সুতা দিয়ে টানবো? অবশ্যই না। এটা মানে বি স্ট্রেট ফরওয়ার্ড, বি ট্রুথফুল, not only to others but be truthful to yourself, which is absolutely necessary. নিজের কাছে কোনো কিছু লুকায়ও না। তুমি কার কাছ থেকে কি লুকাবা? দেখতেছেন একদম একদম সব দেখতেছে। সারাক্ষণ, হ্যাঁ, ভিতরে চিন্তা ভাবনা এখানে সব। সুতরাং আমি লুকানোর তো কোনো অর্গ্যানিক। এটি লালন শাহী বলেন, সবাইকে বলেন, একটা আছে না, রবে নায়েম ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন, যে কথাটা। বাহ, বাহ। হ্যাঁ, এই যে আমরা এটা ভুলে যাই। আমরা যদি পৃথিবীতে কোনো জিনিস খারাপ তৈরি করে থাকি, ক্রিয়েট করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে পাওয়ার, নাম্বার 2 হচ্ছে ওয়েলথ, টাকা, ডলার। একদম এই দুইটা জিনিসের জন্য আমরা কিন্তু শেষ হয়ে গেলাম। আগে কিন্তু এগুলো ছিল না, তখন জীবনটা অন্যরকম ছিল, খুব ইজি ছিল। আমরা যেটা বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ থেকে দেখো আমরা কি করেছি, এই যে বন্যা হলো 24-এর বন্যায়, এতখানি পানিতে 13 দিন আমি আর ইমরান, 13টা দিন সামনে কিন্তু বর্জ্য, সে রীতিমতন গোবর বলো, মানুষের ইয়ে বলো, সবকিছু ভেসে যাচ্ছে। আমরা এভাবে সরাই দিয়ে আমরা কিন্তু চলে গেছি, এমন একটা জায়গায় গেছি চিন্তা করতে পারবো না, 7 দিন ধরে না খেয়ে না দিয়ে তারা ছিল। তা আমরা কিন্তু এই কাজগুলা করি। তারপর মনে করো ইমরান গেল পাহাড়ে, একটা বাচ্চার পুরো পিঠ ঝলসে গেছে, আগুনে পুড়ে জামা লেগেছিল। এই বাচ্চা 3rd ডিগ্রি বার্ন, 6 মাস কিভাবে সে বেঁচেছিল এক আল্লাহ জানে, আর কেউ জানে না। ওই বাচ্চাকে নিয়ে এসে চলে আসছে, আনন্দ দিয়ে শুরু করেছিলাম, দুঃখগুলি আমরা না, দুঃখ না, বাচ্চাটা এখন মাশাআল্লাহ অনেক ভালো। এটা চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, নিনিকে চালিয়ে যেতে হবে, রাঙাকে, আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে। আচ্ছা, এমনকি আমরা মানে গান গাইতে গাইতে বাড়ি চলে যেতে পারি, অবশ্যই। তাহলে দুজন মিলে, হ্যাঁ, অথবা দুজন নৃত্য করে, সময় খুব কম আছে। তুমি কখন আমি একটু তাহলে বিদায় নিয়ে দিই। কি করব, সময়ের কাছে একদম পরাজিত, চলে যাচ্ছি আজকের মতো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। নেক্সাস টিভিকে আরেকবার জন্মদিনের শুভেচ্ছা দিও। আমরা গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। কি সোনার আলোয়, কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো
কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। থ্যাংক ইউ, নেক্সাস টিভিকে থ্যাংক ইউ।